Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্প পড়া যাদের নেশা, সেই সকল পাঠক পাঠিকাদের জন্য বাংলা সাহিত্যের প্রথিতযশা লেখক লেখিকাদের গল্প অবলম্বনে আজকের নিবেদন। রেঞ্জার সাহেব ফাইল খুলে নীলেশের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এর মধ্যে ওকে নিয়ে বিবাদ সংক্রান্ত এবং মৃত্যুর পরোয়ানা সহ সমস্ত কিছুই কাগজ আছে, আপনি একবার দেখে নিতে পারেন। ফাইলটা হাতে নিয়ে একবার আলগোছে সরকারি কাগজগুলোতে চোখ বোলালেন নীলেশ। গত 1 বছরে 9 জন নারী পুরুষকে মেরেছে বুড়ো চিতাবাঘটা। অতঃপর স্থানীয় মানুষদের দাবি মেনে প্রাণীটাকে হত্যা করার নির্দেশ দিয়েছে সরকার, আর তা কার্যকর করার দায়িত্ব এসে পড়তেছে নীলেশের উপর। রেঞ্জার সাহেব স্বগতোক্তির স্বরে বললেন, জানেন, প্রাণীটার উপর আমার বড্ড মায়া পড়ে গিয়েছিল। জঙ্গলে কতদিন কতবার দিনে রাতে ওকে দেখেছি, কখনো শীতের সকালে ফাঁকা জমিতে শুয়ে রোদ পোহাতে, আবার কখনো বা চাঁদনি রাতে নদীর পাড়ে জল খেতে। আসলে কি, এত বড় লেপার্ড সচরাচর দেখা যায় না, আর চামড়ার কি জেল্লা, আলো যেন পিছলে পড়তো ওর গা বেয়ে। পাহাড় থেকে নেমে ও নদী পেরিয়ে এদিকে আসতো, হরিণ বুনো শূকর এইসব শিকার করে আবার ফিরে যেত। ও এদিকে যখন 2টো মানুষ মারল, তখনই আমি চেষ্টা করেছিলাম প্রাণীটাকে নদীর উপরে খেদিয়ে দেওয়ার, কিন্তু সে চেষ্টা শুরু করতে না করতেই বর্ষা নেমে গেল, ফুলে ফেপে উঠল পাহাড়ি নদী। ওর আর ফেরা হলো না। আর তারপর থেকেই এখানেই রয়ে গেল ও। জল নামার পরেও আর ওপারে ফিরল না। হয়তো এটাই নিয়তি ছিল ওর। সব দেখে ফাইলটা ফিরিয়ে দেওয়ার পর নীলেশ বললেন, যখনই আমার উপর এ কাজের দায়িত্ব বর্তায়, তখনই করবেট সাহেবের বলা একটা কথা আমার মনে পড়ে। রুদ্রপ্রয়াগের শতাধিক মানুষ মারা চিতাবাঘটাকে শিকার করার পর তিনি তার বইতে আক্ষেপ করে লিখেছিলেন, ওকে মরতে হলো জঙ্গলের নিয়ম ভঙ্গ করার জন্য নয়, মানুষের নিয়ম ভঙ্গ করার জন্য। আমরা মানুষরাই বন্যপ্রাণীর বাঁচার অধিকারটা কতটা হবে তা ঠিক করে দিই, কারণ আমরাই প্রাণীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব। যাক, কি আর করা যাবে বলুন, আদালত আর সরকারের নির্দেশ আমাকে আপনাকে পালন তো করতেই হবে। রেঞ্জার সাহেব বললেন, ঠিক তাই, এ বাঘটাও জঙ্গলের আইন ভাঙেনি। বাঘ জঙ্গলে শিকার ধরবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর মানুষ মারার ব্যাপারে প্রাণীটাকেই দোষও দেওয়া যায় না। নরখাদকও ও এমনি হয়নি। প্রথম যে লোকটাকে ও মেরে খেয়েছিল সে ছিল চোরা শিকারী। বনে ফাঁদ পেতে হরিণ সজারু এইসবই শিকার করত। হঠাৎই বনের মধ্যে কিভাবে যেন মুখোমুখি হয়ে গিয়েছিল বাঘটা চোরা শিকারী আর তার সঙ্গীর সঙ্গে। তাকে দেখেই বল্লম চড়ে সেই শিকারী, সেটা গিয়ে আঘাত হানে বাঘটার পিছনের ডান পায়ে। বাঘও খেপে গিয়ে আক্রমণ করে বসে শিকারীকে। এক কামড়েই শিকারীর ধর মুন্ডু আলাদা করে দেয়। এর ফলে 2টো ঘটনা ঘটে। পায়ে আঘাত লাগার ফলে চিতাবাঘটা ওর স্বাভাবিক দৌড়ের ক্ষমতা হারায়। হরিণ শুকরের পিছু ধাওয়া করে তার শিকারের ক্ষমতা লোপ পায়। আর চোরা শিকারীকে হত্যা করার সময়ও ও মানুষের রক্তের স্বাদ পেয়ে যায়। আর এই দুয়ে মিলে ও বাঘটা একটা নরখাদক হয়ে ওঠে। এই কথাগুলো একটানা বলার পর তিনি জানতে চাইলেন, বাঘটাকে মারার ব্যাপারে আপনি কোনো পরিকল্পনা ভেবেছেন? একটা ছাগল কিনে এনে রাখা হয়েছে, যদি আপনি সেটাকে টোপ হিসেবে ব্যবহার করেন সেজন্য। প্রশ্ন শুনে নীলেশ বললেন, না, তেমন কিছু ভাবিনি এখনো। আচ্ছা, বড়াইক এখনো এখানে আছে? ইচ্ছে আছে ওর সঙ্গে একবার ব্যাপারটা নিয়ে আলোচনা করার। জঙ্গলটাও হাতের তালুর মতো চেনে। এর আগে ও আমাকে অনেক সাহায্য করেছিল। রেঞ্জার সাহেব বললেন,
ফুলচাঁদ বারেক তো, কোথায় আর সে যাবে? অধিকাংশ সময় সে হাড়িয়া খেয়ে নেশা করে ঘরে পড়ে থাকে। আর 3 দিন আগেই দেখা হয়েছিল ওর সঙ্গে। আপনি বললে আমি ডেকে আনতে পারি। নীলেশ বললেন, না না, ডাকিয়ে আনার দরকার নেই। আমি ওর ঘর চিনি, নিজেই একবার ঘুরে আসি। কথাটা শুনে রেঞ্জার সাহেব হেসে বললেন, ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় করুন। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস বাড়ি ঘরগুলো চৌহদ্দি ছেড়ে বেরিয়ে পড়লেন নীলেশ। রাস্তার ওপাশেই জঙ্গল, তার মাথার উপর দিয়ে আকাশের বুকে জেগে আছে ভুটান ঘাট পাহাড়। জঙ্গল আর পাহাড়ের মধ্যবর্তী স্থানে বিস্তীর্ণ নদীর তটের কিছু অংশ এ জায়গা থেকে দেখা যাচ্ছে। এখন শীতকাল, নদী খাত শুষ্ক, মাঝে মাঝে শুধু অগভীর সংকীর্ণ নালার মতো জলধারা প্রবাহিত হয় নদী খাতে। মানুষ জীবজন্তু এ সময় হেঁটেই পেরিয়ে যেতে পারে। এ জায়গায় ইতিপূর্বে বেশ কয়েকবার নানান কাজে এসেছেন নীলেশ, তাই জায়গাটা তার খুব চেনা। ফরেস্ট অফিসের যেদিকে অবস্থান সেদিকেই কিছুটা তফাতে স্থানীয় অধিবাসীদের গ্রাম। রাস্তা পেরিয়ে তারা ওপাশের বনে ঢোকে শুকনো কাঠ, ঘাস ইত্যাদি সংগ্রহের জন্য। কেউ কেউ চোরা শিকারের জন্যও ঢোকে। তবে ফুলচাঁদের ঘরটা গ্রামের মধ্যে নয়, রাস্তার ওপাশে ফরেস্ট অফিস থেকে বেশ খানিকটা তফাতে জঙ্গলের গা ঘেঁষে। সেখানেই ইতিপূর্বে বেশ কয়েকবার নীলেশ গিয়েছেন। চেনা রাস্তা তার। রাস্তা পেরিয়ে বন্দুক কাঁধে নীলেশ রওনা হলেন সেদিকে। বিকেল হয়ে গেছে। রাস্তার পাশে জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে নানান ধরনের পাখির ডাক। ফিঙি, ধনেশ, বুলবুলি, ম্যাকপাই, নানান ধরনের পাখির ডাক। নীলেশ এসব শব্দ চেনেন। শীতের বিকেল, ঘণ্টাখানেকের মধ্যেই সন্ধ্যা নামবে। তবে বাঘটা কাছাকাছি নেই। থাকলে এমন সাবলীলভাবে ওরা ডাকত না। বনের ভাষা নীলেশ পাঠ করতে পারেন। প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আর বাঘটাকে মারার সম্ভাব্য পন্থার কথা ভাবতে ভাবতে মিনিট 15 হাঁটার পর নীলেশ পৌঁছে গেলেন ফুলচাঁদের ঘরের কাছে। মাটির তৈরি একটা ঘর, কাঠের দরজা, মাথার ওপর ঘাসের ছাউনি। ঘরটার ঠিক পিছন থেকে কিছুটা তফাতেই শুরু হয়েছে জঙ্গল। শাল, শিমুল, বড় বড় সব গাছ। বছর কয়েক আগে একটি খ্যাপা দাঁতালকে মারতে মাঝবয়সী ফুলচাঁদের ঘরে এক রাত্রি কাটিয়েও ছিলেন নীলেশ। কিন্তু ঘরটার কাছে পৌঁছে নীলেশ দেখলেন বাইরে থেকে ঘরে শিকল টানা, অর্থাৎ ফুলচাঁদ ঘরে নেই। তিনি ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ঘরের পিছনের জঙ্গল থেকে একসঙ্গে বেশ কিছু পাখি ডেকে উঠল, যেন তারা কিছু দেখেছে। নীলেশ সঙ্গে সঙ্গে সেদিকে তাকালেন। হ্যাঁ, তার অনুমানই ঠিক। তিনি দেখলেন জঙ্গল যেখান থেকে শুরু, সেখানে একটা শিমুল গাছের নিচে জঙ্গলের দিকে তাকিয়ে ঘরটার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে গায়ে চাদর দেওয়া একজন লোক। লোকটা পিছন ফিরে দাঁড়িয়ে থাকলেও তার অবয়ব ও পরনের খাঁকি হাফ প্যান্ট দেখে তাকে চিনে ফেললেন নীলেশ। আরে, ওই তো ফুলচাঁদ। ফুলচাঁদই তো ওখানে। নীলেশ এগোলেন সেদিকে। নীলেশ তার কয়েক হাত তফাতে পৌঁছতেই তার পায়ের শব্দ শুনে মৃদু চমকে উঠে
তার দিকে ফিরে দাঁড়ালো ফুলচাঁদ বড়াইক। নীলেশ তার উদ্দেশ্যে হেসে বললেন, আবার চলে এলাম ফুলচাঁদ, তুমি কেমন আছো? নীলেশের প্রশ্ন শুনে ফুলচাঁদ বলল, বাঘ মারতে এসেছেন তো বাবু? আমি একটু আগেই আপনারই কথা ভাবছিলাম। নীলেশ জবাব দিলেন, হ্যাঁ, বাঘ মারতে সরকার থেকে ডেকে পাঠানো হয়েছে, আজই এলাম। তা তুমি আমার কথা হঠাৎ ভাবছিলে কেন? এ প্রশ্নের জবাবে নীলেশকে চমকে দিয়ে বলল, আজই যে বাঘটা একটা লোককে মারল, আর তারপর থেকেই আপনার কথাটা মনে পড়ল। নীলেশ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, সে কি, কোথায়, কখন? আরে এই রেঞ্জার সাহেব তো কিছু বললেন না। ফুলচাঁদ বলল, এখনো কেউ জানে না বাবু, এটা মুদ্রা লোককে মেরেছে। এখান থেকে কিছুটা দূরে ওই নদীর পাড়ে মুড়িটা এখনো সেখানে পড়ে আছে। মরি। মরি শব্দের অর্থ হল বাঘের হাতে নিহত মানুষের দেহ বা বাঘে খাওয়া দেহ, যার আকর্ষণে বাঘ আবার সেখানে ফিরে আসে। শিকারীর কাছে মরির গুরুত্ব অপরিসীম। ফুলচাঁদ এরপর বলল, বাবু, বাবু যাবেন সেখানে? চলেন চলেন, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। লোকটার কোমর থেকে নিচের অংশটা বাঘটা খেয়ে নিয়েছে। অন্ধকার নামলে নিশ্চয়ই বাকিটুকু খাবার লিগে আবার আসবে। ঠিক। মুড়ির অমক টান ওই রাতে পারবে না বাবু। যতক্ষণ না খাবারটা শেষ হচ্ছে ততক্ষণ সেটা খাবার জন্য ও ফিরে আসবে। নীলেশ বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, চলো সেখানে যাব। তবে যাওয়ার আগে রেঞ্জার সাহেবকে ব্যাপারটা জানিয়ে আসি, কেমন? তাছাড়া বন্দুক থাকলেও টর্চ তো আনিনি, সেটাও নিয়ে আসবো। ফুলচাঁদ বলল, একদম না। বাঘটাকে যদি মারতে হয় তবে ওই কাজ করতে যাবেন না বাবু। এই গ্রামের লোকজন ফরেস্ট অফিসে কাম করে, তারা কথাটা জানতে পারলে না সেই খবরটা তারা এখনই গ্রামের লোকদেরকে গিয়ে জানিয়ে দিবে। জিগেছে সে তো আর নিচে ফিরবে লাই, কিন্তু গ্রামে খবরটা পৌঁছলেই সঙ্গে সঙ্গে লোকজন সব দল বেঁধে মরিটাকে উদ্ধারের জন্য রওনা দিবে। বাঘটাকে আপনি আর এই তো সহজে মারতে পারবে লাই। টর্চের দরকার নাই বাবু, টর্চের দরকার নাই। দুদিন আগেই পূর্ণিমা গেছে। ও, দেখেন দেখেন কি না, আকাশে ফুটফুটে চাঁদের আলো দেখা যাচ্ছে। ঠিক ঠিক। ফুলচাঁদের কথা শুনে নীলেশের মনে হলো তার কথায় যুক্তি আছে। যে লোকটা নিহত হয়েছে তার পরিজনরা নিশ্চয়ই খবর পেয়ে ছুটবে দেহ উদ্ধারের জন্য। কোনো যুক্তি তারা মানবে না। তাছাড়া স্বয়ং রেঞ্জার সাহেবের নরখাদকটার প্রতি এত মায়া যে তার প্রাণ রক্ষার জন্য তিনি নিজেও গ্রামবাসীদের কাছে কৌশলে খবরটা পৌঁছে দিতে পারেন। গ্রামবাসীরা তার চালাকি ধরতে পারবে না। এসব কথা কয়েক মিনিট ভেবে নিয়ে নীলেশ শেষ পর্যন্ত বললেন, আচ্ছা চলো তবে যাওয়া যাক। চলেন চলেন বাবু। বন্দুকটা কাঁধ থেকে খুলে নিয়ে ফুলচাঁদের পিছন পিছন জঙ্গলে প্রবেশ করলেন নীলেশ। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলেন তারা। বেলা দ্রুত পড়ে আসছে। বেশ কিছুক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে চলার পর নদীর পাড়ে এসে পৌঁছল দুজন। তারপর নদী খাতের পাড় বরাবর এক পাশে জঙ্গলকে রেখে হাঁটতে শুরু করল। চলতে চলতে নীলেশ তাকে প্রশ্ন করল, আচ্ছা ফুলচাঁদ, তুমি মরিটার খোঁজ পেলে কিভাবে বলো তো? ফুলচাঁদ জবাব দিল, ওই ওই ওখানে লকড়ি নিতে গেছিলাম।
তখনই দেখতে পেলাম মুড়িটা ওখানে পড়ে আছে। ও লোকটাও লোকরি নিতেই গেছিল। তারপর নালায় নেমেছিল মনে লয় মুখ হাত ধোয়ার লিগে। তখনই মনে হয় বাঘটা জঙ্গল থেকে বেরিয়ে ওকে পিছন থেকে একেবারে। নদী খাতের পাড় বরাবর কিছুটা চলার পরই নীলেশ বুঝতে পারলেন জঙ্গলের ভিতর থেকে পাখির ডাক ক্রমশ কমে আসছে। এটা বাঘ থাকার ইঙ্গিত। জঙ্গলের দিকে সতর্ক দৃষ্টি রেখে চলতে লাগলেন তিনি। শেষ পর্যন্ত তিনি পৌঁছে গেলেন অকুস্থলে। জঙ্গল আর নদী খাতের মাঝখানে বেশ কিছু বড় বড় পাথরের চাঁই পড়ে আছে। হাত দশেক চওড়া একটা নালাও আছে সেখানে। গোড়ালি সমান জল তীর তীর করে বইছে নালাটাতে। সেখানে এক জায়গায় নীলেশকে এনে দাঁড় করালো ফুলচাঁদ। তারপর বলল, এই এটাই সে জায়গাটা। আচ্ছা, এই দেখুন, দেখেন নুড়ির উপর রক্ত পড়ে আছে। তাই তো। ফুলচাঁদের দৃষ্টি অনুসরণ করে সামনের জমির দিকে তাকাতেই নীলেশ দেখতে পেলেন সাদা নুড়ি পাথরের ওপর বেশ খানিকটা জায়গা নিয়ে জমাট বাঁধা কালচে রক্ত পড়ে আছে। কিন্তু তার চারপাশে তাকিয়ে তিনি মড়িটা দেখতে না পেয়ে বললেন, আরে মুড়িটা কোথায় গেল? ফুলচাঁদও চারপাশে তাকিয়ে বলল, মুড়ি, এটাই তো। মুড়িটা কোথায় গেল? এখানেই তো পড়েছিল ওই হাত খাবার দিওটা। তাহলে আবারও ভালো করে চারপাশে তাকালেন নীলেশ। না, মড়িটা চোখে পড়ল না তার। তবে ফুলচাঁদ যে মিথ্যে বলেনি তার প্রমাণ পাথরের ওপর পড়ে থাকা রক্তচিহ্নগুলো। বাঘ শিকার ধরার পর অনেক সময় শিকারের দেহটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় ঠিকই, কিন্তু কোনো স্থানে বসে একবার শিকারের মাংস খাওয়া শুরু করলে সে অর্ধভুক্ত দেহটা সে স্থান থেকে অন্য কোনো স্থানে সরিয়ে নিয়ে যায় না। এই কথাটা ভেবে নীলেশ বললেন, তবে মুড়িটা কোথায় গেল বলো তো? ফুলচাঁদ তার চাদরের আড়াল থেকে একটা বোতল বার করল। তারপর নীলেশকে বাধা দেওয়ার সুযোগ না দিয়েই সেটা ঢক ঢক করে নিজের গলায় ঢেলে দিয়ে বললেন, নিশ্চয়ই এটা শিয়ালদের কাণ্ড। এমনকি ভাল্লুকেরও হতে পারে। তারা অনেক সময় মোড়া খায়। তারাই মরিটাকে কোথাও টেনে নিয়ে গেছে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ের আড়ালে সূর্য ডুবে গেল। নীলেশ একটু হতাশভাবে বললেন, তাহলে আর এখন কি করা যাবে? কাল ভোরবেলা এসে খুঁজে দেখবো যদি মুড়িটা কোথাও পাওয়া যায়। এই সন্ধে নামবে এবার, এই চলো ফিরি। নীলেশকে কথাটা শেষ করতে না দিয়ে ফুলচাঁদ ঈষৎ জড়ানো গলায় বলল, আমার মন বলছে বাঘটা এখানে আসবে। তবে আপনার যদি যাওয়ার ইচ্ছে হয় বাবু, তাহলে জান কি না, আমি এখানেই থাকব। নীলেশ এবার মৃদু ধমকের স্বরে বললেন, আহ, তুমি এখানে থাকবে মানে? নেমে এসো, দেরি হয়ে যাচ্ছে, এখনই সন্ধ্যা নামবে। তার কথা শুনে ফুলচাঁদ আবারও জড়ানো গলায় বেশ দৃঢ়ভাবে বলল, বললাম তো আমি যাব ক্লাই। আপনি যান। কি মুশকিল, জান কি না? তবে বাবু, ইচ্ছা না পরে আপনাকে আফসোস করতে হবে। মাতাল কোথাকার।
নীলেশ অনুমান করলেন ফুলচাঁদের নেশা হয়ে গেছে, তাই সে এমন আচরণ করছে। মুশকিলে পড়ে গেলেন নীলেশ। এবার সত্যি সন্ধ্যা নামতে শুরু করেছে। ফিরলে তাকে এখনই ফিরতে হবে, কিন্তু কিন্তু এ লোকটাকে তো এভাবে এখানে একা ফেলে রাখা যায় না। বাঘটা যদি সত্যি আবার মরির খোঁজে ফিরে আসে, তবে ফুলচাঁদও মরি হয়ে যেতে পারে। নরখাদক বাঘ বলে কথা। এরপরও ফুলচাঁদকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একবার ব্যর্থ চেষ্টা করলেন তিনি। আরে চলো ফুলচাঁদ, চলো। তারপর একটু ভেবে নিয়ে বললেন, ঠিক আছে, আমিও এখানে থাকবো, কিন্তু বসার জন্য তো একটা জুৎসই জায়গা খুঁজতে হবে। বাঘটা জঙ্গল থেকে বাইরে বেরোলে যেখান থেকে গুলিটা চালানো যেতে পারে। কথাটা কানে যেতেই ফুলচাঁদের মুখে হাসি ফুটে উঠল। সে লাফ দিয়ে পাথরের ওপর থেকে নিচে নেমে পড়ল। জায়গাটা নির্বাচন করা হলো মরির রক্ত যেখানে পড়েছিল তার থেকে হাত 50 তফাতে এক মানুষ সমান একটা পাথরের আড়ালে। পাথরটার মাঝ বরাবর একটা ফাটল আছে। পাথরটার আড়ালে বসে ফাটল দিয়ে জঙ্গলটা মরি যেখানে পড়েছিল সেই জায়গাটা পরিষ্কার দেখা যায়। প্রয়োজনে সেই ফাটল দিয়ে গুলিও চালানো যাবে। তার আড়ালেই বসলো তারা দুজন। দ্রুত অন্ধকার নামতে শুরু করলো চারপাশে। প্রথমে নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল পিছনের নদী খাত, সামনের নালা, জঙ্গল, সবকিছু। অবশ্য সে অন্ধকার বেশিক্ষণ স্থায়ী হলো না। জঙ্গলের মাথার উপর চাঁদ উঠতে শুরু করলো। আবার ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো সবকিছু। পূর্ণিমার চাঁদ না হলেও বেশ বড় চাঁদ। তার আলো ছড়িয়ে পড়ল চারদিকে। জঙ্গলের মধ্যেও বিন্দু বিন্দু আলো ফুটে উঠতে লাগলো। জোনাকির আলো, অপূর্ব দৃশ্য। কেউ যেন বিন্দু বিন্দু হীরককুচি ছুড়ে দিচ্ছে জঙ্গলের মধ্যে। সেদিকে তাকিয়ে বন্দুক বাগিয়ে বসে রইলেন নীলেশ। তবে তার পাশে বসে থাকা ফুলচাঁদের মুখ থেকে দেশি মদের কড়া গন্ধ যেন বড্ড বেশি করে নীলেশের নাকে এসে লাগলো। চাদর মুড়ি দিয়ে নির্বিকার চিত্তে বসে আছে ফুলচাঁদ। এদিকে রাত বেড়ে চলল। দেখতে দেখতে রাত 12টা নাগাদ বেশ ঠান্ডা অনুভূত হতে লাগলো নীলেশের। গায়ে জ্যাকেট, মাথায় টুপি থাকলেও হাতের আঙুলগুলো যেন জমে যাচ্ছে। তিনি ফুলচাঁদের উদ্দেশ্যে বললেন, রাত তো অনেক হলো, তোমার বাঘ তো এলো না। ফুলচাঁদ তার কথার কোনো জবাব দিল না। আরো এগিয়ে চলল সময়, আর তার সঙ্গে বেড়ে চলল ঠান্ডা। সেই ঠান্ডার কারণেই এরপর নীলেশের মনটা ফুলচাঁদের উপর ক্ষিপ্ত হয়ে উঠতে শুরু করলো। তার মনে হতে লাগলো এই মাতালের পাল্লায় পড়ে তিনি ভুলই করেছেন। কিন্তু ফুলচাঁদ নির্বিকার। চাদর মুড়ি দিয়ে এসে জেগে আছে নাকি ঘুমোচ্ছে তাও বুঝতে পারছেন না নীলেশ। একসময় তিনি অসহিষ্ণুভাবে বলে উঠলেন, মরিও নেই, বাঘও নেই, আছে শুধু ঠান্ডা। কেন যে এই মাতালটার জন্য এখানে রয়ে গেলাম কে জানে। এবার তার কথা শুনে ফুলচাঁদ নড়ে উঠে বলল, আসবে বাঘ, আসবে। আমি যখন এখানে আছি সে তো আসবে। নীলেশ বললেন, ঘোড়ার ডিম আসবে। তুমি কি মরি নাকি? মরি? নেশা এখনো কাটেনি দেখছি। ফুলচাঁদ বলল, তবে আমি মরি হয় ঠিক যেভাবে মরিটা পড়েছিল সেভাবে পড়ে থাকি। এই কথা বলে উঠে দাঁড়ালো ফুলচাঁদ। তারপর পাথরের আড়াল থেকে বেরিয়ে নীলেশকে অবাক করে দিয়ে মরিটা যেখানে পড়েছিল সেখানে মাটির উপর উপুড় হয়ে শুয়ে পড়ল। নীলেশ তার উদ্দেশ্যে হাঁক দিলেন, ফুলচাঁদ, আরে ফুলচাঁদ কি করছো?
উঠে এসো, উঠে এসো। কিন্তু ফুলচাঁদ কোনো সাড়া দিল না। নীলেশ অনুমান করলেন কড়া মদ আর ঠান্ডাতে ফুলচাঁদ পুরো মাতাল হয়ে গেছে। সম্ভবত ভোরের আলো না ফুটলে তার নেশা কাটবে না। নিজের জায়গাতে বসে নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকেই দুষতে থাকলেন নীলেশ। কিছুক্ষণের মধ্যে হঠাৎ একটা পচা গন্ধ এসে লাগলো নীলেশের নাকে। প্রথমে হালকাভাবে, তারপর স্পষ্টভাবে। নীলেশ ভাবলেন, তবে কি মরিটা কাছেই আছে? পাশে বসে থাকা ফুলচাঁদের গায়ের মদের গন্ধ আর বাতাস অন্য দিক থেকে প্রবাহিত হওয়ায় তা এতক্ষণ টের পাননি তিনি। এ ধারণাই নীলেশের মনে স্পষ্ট হয়ে উঠতে লাগল গন্ধর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে। আর তার সঙ্গে নীলেশের মনে হলো বাঘটা তো এদিকে তবে আসতেই পারে। রাত এখনো তো শেষ হয়নি। আর এ কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ফুলচাঁদের ব্যাপারে চিন্তিত হয়ে পড়লেন তিনি। খোলা আকাশের নিচে পড়ে আছে লোকটা। বাঘ জঙ্গল থেকে বেরোলেই তো দেখতে পেয়ে যাবে ফুলচাঁদকে, এক লাফে পৌঁছে যাবে তার কাছে। নীলেশ চাপা স্বরে হাঁক দিলেন, ফুলচাঁদ, এই ফুলচাঁদ, ফুলচাঁদ। কিন্তু ফুলচাঁদ আর উঠল না। গন্ধটা আরো তীব্র হতে শুরু করলো, যেন খুব কাছেই কোথাও আছে মরিটা। আর ও গন্ধের টানে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে বাঘটা। না না না, এভাবে আর ফুলচাঁদকে ফেলে রাখা ঠিক হবে না। তাকে তুলে আনার জন্য উঠে দাঁড়ালেন তিনি। নীলেশ পাথরের আড়াল থেকে বেরোতে যাচ্ছেন, ঠিক ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো আর একজন। বিশাল একটা চিতাবাঘ। তাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন নীলেশ। বাঘটাও জঙ্গলের বাইরে বেরিয়ে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ানো। চাঁদের আলো যেন চুইয়ে পড়ছে তার গা বেয়ে। জলজল করছে চোখ দুটো। তার চোখের দৃষ্টি মাটিতে পড়ে থাকা ফুলচাঁদের দিকে নিবদ্ধ। নীলেশের উপস্থিতি তার চোখে পড়ছে না। বাঘটা এরপর গুড়ি মেরে এগোতে শুরু করলো ফুলচাঁদের দিকে। হাঁটার ভঙ্গিটা একটু খোঁড়ানো, আর তা দেখে নীলেশ বুঝতে পারলেন এই সেই নরখাদক। না না, আর দেরি করা যাবে না। বন্দুকটা উঁচিয়ে ধরে তিনি বাঘটার মাথা লক্ষ্য করে তাক করলেন। বাঘটা তখন ফুলচাঁদের বেশ কাছে চলে এসেছে। ট্রিগার টেনে দিলেন নীলেশ। কান ফাটানো শব্দে কেঁপে উঠল নদীর চর, বনভূমি। অব্যর্থ লক্ষ্য। গুলির আঘাতে বাঘটা আকাশের দিকে লাফিয়ে উঠল প্রথমে, তারপর মাটিতে পড়ে গড়াতে গড়াতে গিয়ে স্থির হল ফুলচাঁদের থেকে বেশ খানিকটা দূরে। বাঘটার মৃত্যু নিশ্চিত করার জন্য প্রাণীটার দেহ লক্ষ্য করে আবারও একটা গুলি চালালেন নীলেশ। অভিজ্ঞ শিকারীর গুলির আঘাতে স্থির হয়ে গেল বাঘটার শরীর। কিছুক্ষণ বাঘটার দিকে তাকিয়ে থাকার পর নীলেশ বুঝতে পারলেন ও বাঘ আর কোনো দিন জেগে উঠবে না। ফুলচাঁদের হুঁশ না ফিরলেও এবার আর কোনো সমস্যা নেই। নিজের জায়গাতেই বসে পড়লেন নীলেশ। এরপর কুয়াশা নামতে শুরু করলো। নীলেশের চোখের সামনে থেকে ধীরে ধীরে হারিয়ে গেল বাঘের মৃতদেহ আর ফুলচাঁদ। মরির গন্ধটা কিন্তু রয়েই গেল। প্রকৃতির নিয়মে ভোরের বেলার আলো ফুটল, যদিও কুয়াশা তখনও সম্পূর্ণ কাটেনি। আলো একটু বাড়তেই উঠে দাঁড়ালেন নীলেশ। তারপর তিনি প্রথমে এগোলেন বাঘটার দিকে।
বাঘটার সামনে গিয়ে দাঁড়ালেন। অব্যর্থ লক্ষ্য তাঁর। তিনি দেখলেন দুটো গুলির একটা লেগেছে বাঘটার ঠিক কপালে, আর অন্যটা তার পাঁজর ভেঙে দিয়েছে। বাঘটা কিছুক্ষণ দেখার পর কুয়াশার আবরণ ঠেলে তিনি ফুলচাঁদের দিকে এগোলেন। সফলতার আনন্দে এখন ফুলচাঁদের ওপর নীলেশের কোনো ক্ষোভ নেই। লোকটা মাতাল হলেও তার কথা সত্যি প্রমাণিত হয়েছে। নীলেশ গিয়ে দাঁড়ালেন ফুলচাঁদ যেখানে সেখানে, আর তারপরে চমকে উঠলেন তিনি। আরে, এই যে বাঘে খাওয়া একটা বাসি মুড়ি, আর এরপর মুড়িটার মুখের দিকে ভালো করে তাকাতেই নীলেশের হাত থেকে রাইফেল খসে পড়ার উপক্রম হল। কুয়াশার আবরণ ভেদ করে ভোরের আলো এসে পড়েছে বাঘে খাওয়া লোকটার মুখের উপর। তার ঠোঁটের কোণে যেন একটা হাসি জেগে আছে। বাবু, কে? বলেছিলাম না আমি যখন এখানে আছি তখন বাঘ তো আসবে।